যুদ্ধজাহাজ ঢুকছে বাংলাদেশে। চিটাগাংয়েই তো সর্বপ্রথম এসেছিল প্রায় আজ থেকে 1 বছর আগে, শেখ হাসিনা দেশ ছাড়ার পর। তখনই এই চট্টগ্রাম পোর্টটার ওপর নজর ছিল পাকিস্তানের। তাহলে কি ডেনমার্কের এই কোম্পানিটাকে দায়িত্ব দিয়ে আরো বিশেষভাবে এই কন্টেনারগুলোতে আরো অনেক অনেক সামগ্রী আসবে, যা এসেছে গত 1 বছর ধরে তার থেকে আরো বেশি? বিষয়টা কি তাই? ডেফিনেটলি। আমি জানি না আপনি জানেন কিনা যে এর মধ্যে কিন্তু পাকিস্তান থেকে সরাসরি নিয়মিতভাবে বাংলাদেশে আপনার জাহাজ আসছে, এবং কয়দিন আগে আপনি এটা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে যে পপি সিড, অর্থাৎ যে ড্রাগসের যেই সিডের কথা আমরা জানি, যেটি আফগানিস্তানে ব্যাপকভাবে চাষ করা হয়, সেই সেই পপি সিড বাংলাদেশে প্রচুর পরিমাণে এসেছে। এবং বলা হয়েছে, আমার কাছে স্পষ্ট এই ব্যাপারে তথ্য আছে, এবং সেটি একটু স্পেসিফিক আপনাদেরকে বলে নেই। আমার একটা রাশিয়ান সোর্স আমাকে পরিষ্কারভাবে বলেছে, এই টনের পর টন এই পপি সিডের আড়ালে বাংলাদেশে অস্ত্র এসেছে, এবং এই অস্ত্র বাংলাদেশের বিভিন্ন সীমান্ত অঞ্চলবর্তী জায়গাতে চলে যাচ্ছে। এবং এটি কিন্তু খুবই আমি বলবো যে মানে আমার যেই সোর্সরা আছে তারা আমাকে এটা নিশ্চিত করেছে যে বাংলাদেশে পপি সিডের আড়ালে অস্ত্র ঢুকেছে এবং ব্যাপক হারেই সেটা এসেছে। ফলে এই যে পাকিস্তান থেকে আপনার এই অস্ত্র এসেছে বা এই সরাসরি নৌ চলাচল শুরু হয়েছে, এই জিনিসগুলো আমরা এর আগেও আলোচনা করেছি, এবং এটি তো অত্যন্ত কনসার্নিং। আমার কাছে এই আলোচনার মধ্যে যে জায়গাটা কনসার্নিং এর জায়গাটা আমার কাছে মনে হয়েছে, সেটি হচ্ছে যে আপনি প্রায় একটি জায়গাতে আপনি 30 বছরের জন্য আর আরেকটি কাউন্টে আপনি 33 বছরের জন্য দুটো পোর্ট আপনি দিয়ে দিচ্ছেন। এই দুটো পোর্ট আপনি যখন দিয়ে দিচ্ছেন, এবং আমরা যখন এই যাদের কথা আপনি বললেন তাদের শেয়ার হোল্ডারের বাইরেও আমরা যখন দেখতে পেলাম, এই ব্ল্যাক রক বলেন কিংবা আরেকটা কোম্পানির নাম যেন কি বললেন, যাদের ব্যাপারে সিরিয়াস রকমের ভ্যানগার্ড, যাদের ব্যাপারে সিরিয়াস রকমের আলাপ আছে যে এরা হচ্ছে আমেরিকান ডিপ স্টেটেরই অংশীভূত ব্যবসায়ী প্রতিষ্ঠান, যারা পৃথিবীর বিভিন্ন দেশের যেই বন্দরগুলো নিয়ন্ত্রণের সাথে তারা জড়িত। ফলে আমরা যেই জায়গাটা কনসার্ন করেছি যে চিটাগং পোর্ট বা অন্যান্য পোর্টগুলোকে দিয়ে দেওয়ার ক্ষেত্রে যে ভয়টা আমরা পেয়েছি যে এগুলো কার হাতে থাকবে, দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন এসেছে, এখন দেখা যাচ্ছে যে তারা এমন একটা প্রতিষ্ঠানকে খুঁজে বের করেছে আমেরিকার বাইরে, কিন্তু কন্ট্রোল বাই আমেরিকানস। হ্যাঁ, ফলে এটা একটা নতুন স্ট্র্যাটেজি, যাতে করে মানুষকে এটা বলে বোঝানো যায় যে আমরা, এবং তারা এই বন্দর দিয়ে দেওয়ার পেছনে বলেছে যে এটি আপনার আধুনিকভাবে হ্যান্ডেল হবে, আরো দ্রুত হবে, দুর্নীতি থাকবে না। অথচ দুর্নীতি রোধে পোর্টে কি করেছে সেটি কিন্তু বাংলাদেশের সরকার বলছে না। এই অবৈধ ইউনুস এরা কিন্তু এটা বলছে না যে দুর্নীতি রোধে তারা কি কি স্টেপ নিল, কেন তাদেরকে বিদেশি একটা প্রতিষ্ঠানের সাহায্য নিতে হবে যারা 6,700 কোটি টাকা দেবে, এবং সাইনিং মানি হিসেবে তারা 250 কোটি টাকা দেবে, এবং তারা 30 বছর এখানে থাকবে। কোন শর্তে থাকবে, বাংলাদেশ কেন লাভবান হবে, কিভাবে লাভবান হবে, মানে এদিকেও কি সেই ডিপ স্টেট থিওরি কাজ করছে বলে একদম একদম এখানে একটা বড় ধরনের খেলা হচ্ছে। আমরা সেন্ট মার্টিনের কথা বলেছি, মহেশখালীর কথা বলেছি, কুতুবদিয়ার কথা বলেছি। এখানে আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা জিনিসই আসলে নৌ সম্পর্কিত, অর্থাৎ জল সম্পর্কিত বিষয়াদি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ওই জায়গাটাতে যে আমরা বারবার বলেছি যে তাদের নৌবাহিনীর তারা বেস করতে চায়, আপনি খেয়াল করে দেখেন যে আপনার এখানে যদি সমুদ্রের নিয়ন্ত্রণ নেওয়া যায়, অর্থাৎ এশিয়া ইন্দো প্যাসিফিকে যদি আপনি সমুদ্রের নিয়ন্ত্রণ নিতে চান, তাহলে কিন্তু আপনার বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানের পোর্টের দখল নিতে হবে। সো তারা সরাসরি আমেরিকার ওই না খেয়ে তারা হাত ঘুরিয়ে এখন ডেনমার্কের এমন একটা প্রতিষ্ঠানের মাধ্যমে গেছে যাদের উপরে একটা আমেরিকান যথেষ্ট প্রভাব সেখানে বিস্তার আগে থেকেই রয়েছে। ফলে এটা খুবই স্বাভাবিক যে ইউনুস যে এই পশ্চিমের দাস হিসেবে বাংলাদেশে এসেছে, আর একটা এজেন্ট হিসেবে এসেছে। ওকে এখানে বাংলাদেশকে ওঠানোই হয়েছে যে বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ করে ওকে বসানো হবে। ও কেয়ারটেকার হিসেবে এখানে আছে, ও বেতনভুক্ত কর্মচারী, এর বাইরে তো যেতে পারবে না। কিন্তু আমার দুঃখের জায়গাটা হচ্ছে যে বাংলাদেশের তেল গ্যাস বন্দর রক্ষা কমিটি নামে একটি কমিটি আছে। প্রফেসর আনু মোহাম্মদ পান থেকে চুন খুসলে তারা আওয়ামী লীগের এগেনস্টে বড় বড় লং মার্চ করতো, বড় বড় কথা বলতো। আজকে সেই আনু মোহাম্মদদের মতো লোকজনদেরকে আমরা দেখতে পাচ্ছি না। অনেকেই বলছে যে আনু মোহাম্মদ অক্কা পেয়েছেন বা পটল তুলেছেন, এই কারণে তিনি দেখতে পাচ্ছেন না, সবাই তার মাগফিরাত কামনা করছে।
কিন্তু আনু মোহাম্মদ তো বহাল তবিয়তে বেঁচে আছেন একদম না, তিনি একদম কোর্ট দাদা, নিয়ে আমরা কোনো এই কথা জায়গাটাতে বলছেন। এবার আলোচনায় আসবো। হ্যাঁ, এবার আমরা শেখ হাসিনার এই যে মৃত্যুদণ্ড, তাহলে বাংলাদেশে কি এবার ডিপ স্টেট থিওরি আরো বেশি করে স্পষ্ট হবে নাকি সেনার শাসন? আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, এই যে ডিপ স্টেট থিওরি, অনেক দিন ধরে এই শব্দটার সঙ্গে আমরা ভীষণভাবে পরিচিত। আজকে আর বলে দেবার কোনো অপেক্ষা রাখে না যে ডিপ স্টেট থিওরি কি, এবং বাংলাদেশে যে আস্তে আস্তে এই ডিপ স্টেট বিষয়টা আরো মাথাচাড়া দিচ্ছে সেটা খুবই স্পষ্ট। না হলে কেন একই দিনে শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং বাংলাদেশের যে চট্টগ্রাম বা চিটাগাং পোর্ট, যে পোর্টটা বাংলাদেশের গর্ব, তাকে তুলে দেওয়া হচ্ছে একটা প্রাইভেট বিদেশি কোম্পানির হাতে। তার মানে এই পুরো বিষয়টা একেবারে এক সুতোয় গাঁথা। আমরা আলোচনায় আসবো, বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। তবে তার আগে আমরা একটা বক্তব্য একটু শোনাবো যে কি বলেছেন শেখ হাসিনার একজন আইনজীবী, শুনবো। তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র দুই ধরনের পদক্ষেপ নিতে পারেন। একটি হচ্ছে ভারতের সাথে সম্পাদিত 2013 সালের যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি 2013, সেই চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে, এবং ভারত সরকার যদি আইনের শাসন, ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয়, তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেওয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে। দ্বিতীয় যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে, যেহেতু একটি বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে, উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে, তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে। এই ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা একজন আইনজীবীর বক্তব্য আপনাদেরকে শোনালাম, এই জায়গায় আমরা আলোচনায় আসবো। দাদা, এই যে এই আইনজীবীর বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং আপনিও শুনলেন, তিনি বলছেন 2013 সালের বন্দি চুক্তির কথা তিনি বলছেন। তাহলে কি শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য এবার চাপ সৃষ্টি করা হবে বাংলাদেশের তরফ থেকে? সেইভাবেই কি গুটি সাজানো হচ্ছে? তারা হ্যাঁ একটা বন্দি চুক্তি হয়েছে, এই ব্যাপারে আমার একটা ধারণা আছে, বিকজ আমি এই ব্যাপারে কিছুটা কাজও করেছি। কারণ এই এই আইনটাকে কেন্দ্র করে তারা এর আগেই আপনার এই তাজুলরা কাজ করেছে, তারা অনেকটা আগে থেকে কাজ গুছিয়ে নিয়েছিল এইসব ব্যাপারে কি বলবে না বলবে। কারণ তারা যে এই রায়টা আসবে আগে থেকেই জানতো এবং এটা নিয়ে তারা নড়াচড়া করেছিল। তখনই আমার কিছু সোর্স আমাকে ধারণা দেয় এবং আমি মোটামুটি জানি যে ওদের ছকটা কি। কিন্তু এটা আপনাকে এক লাইনে আমি বলে দিতে পারি যে এখানে মজার ব্যাপার হচ্ছে যে তাজুল বলছে যে ভারত যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, ভারতকে আইন শেখাচ্ছে। ভারতে এই ধরনের ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল ভারতে আছে যে ভারতকে আইন শেখানো হচ্ছে? ভারত সরকারের পূর্ণ এখতিয়ার আছে। আপনি যদি এই বন্দি চুক্তিটা ভালো করে পড়েন তাহলে দেখবেন যে এখানে ভারতের হচ্ছে একটা ডিসক্রিশনারি ক্ষমতা আছে। ভারত যদি মনে করে যে যেই ব্যক্তিকে প্রত্যার্পণ করতে চাইছে তার বিচার প্রক্রিয়া একটা মকারি বা বিচার